প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ওবায়দুল হক, সহকারী শিক্ষক বিজ্ঞান, সলেমানুজুল উচ্চ বিদ্যালয়, হরিপুর ছাগলায় ফেনী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বরাবরের মতো এবারও আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্থাৎ জীববিজ্ঞান ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমরা জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শিক্ষার্থীরা জীব জগতের শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, জীব জগতের ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। ওনার সময়কার থেকে মূলত উদ্ভিদ এবং প্রাণী জগৎ নামে দুটি জগৎ ছিল। উদ্ভিদ আমরা শ্রেণীবিন্যাস বলতে মূলত উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের শ্রেণীবিন্যাসকে বুঝতাম। কিন্তু যুগের বিবর্তনে আস্তে আস্তে যখন উদ্ভিদ বা প্রাণী নানা ধরনের বৈশিষ্ট্য আবিষ্কৃত হলো, তখন 1969 সালে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার সর্বপ্রথম জীবজগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করে জীবজগতের একটি শ্রেণীবিন্যাস প্রণয়ন করেন। কিন্তু এর পরবর্তীতে 1974 সালে এই আর.এইচ. হুইটেকারের যে পাঁচটি রাজ্য, এটাকে আর একটু মডারেট করে আরেকজন বিজ্ঞানী এই 1974 সালে এই জীবজগৎটিকে আরো দুটি সুপার কিংডমে ভাগ করে পাঁচটি রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং এই পাঁচটি রাজ্যকে এই দুটি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেন। তো শিক্ষার্থীরা, তোমরা জীবজগতের শ্রেণীবিন্যাসটি লক্ষ্য করো কিভাবে এখানে বিন্যস্ত করা হয়েছে। এখানে প্রথমে জীবজগৎটিকে দুটি সুপার কিংডমে ভাগ করা হয়েছে। তো পরে এই জীবজগৎটিকে পূর্বে এই পাঁচটি রাজ্যে এদেরকে ভাগ করে যে শ্রেণীবিন্যাস করেছিলেন তিনি ছিলেন আর.এইচ. হুইটেকার 1969 সালে। শিক্ষার্থীরা খেয়াল করো, 1969 সালে আর.এইচ. হুইটেকার পরবর্তীতে 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস পরে এই পাঁচটি রাজ্যকে দুটি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করে আরেকটি শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রণয়ন করেন, যেটা সর্বজন সম্মত বা গৃহীত হয়েছে। সেই শ্রেণীবিন্যাস পদ্ধতি অর্থাৎ জীবজগতের যে শ্রেণীবিন্যাস, আধুনিক যে শ্রেণীবিন্যাস পদ্ধতি বলতে মার্গুলিসের শ্রেণীবিন্যাস পদ্ধতিকে বোঝানো হয়। আজকে আমরা সেই মার্গুলিসের শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এখানে প্রথমে জীবজগৎটিকে দুটি সুপার কিংডমে ভাগ করা হয়েছে। জীবজগৎটিকে প্রথম দুইটা সুপার কিংডমের মধ্যে একটি হলো প্রোক্যারিওটা, অন্যটি হলো ইউক্যারিওটা। তো শিক্ষার্থীরা, আমরা জেনে নিই প্রথমে প্রোক্যারিওটা জিনিসটা কি। প্রোক্যারিওটা বা কাদেরকে বলবো? প্রোক্যারিওটা হলো যে সকল জীবদেহের বা দেহকোষে নিউক্লিয়াস সুগঠিত নেই, এদেরকে আদিকোষী বা প্রোক্যারিওটা বলে। অর্থাৎ এদের যে দেহের নিউক্লিয়াস সুগঠিত নয়, এদের দেহকোষে নিউক্লিয়াসে আরএনএ ছাড়া অন্য কোনো বা রাইবোসোম ছাড়া অন্য কোনো বস্তু থাকে না, বিধায় এদের নিউক্লিয়াসটি অসম্পূর্ণ, এই জন্য এদেরকে প্রোক্যারিওটা বলা হয়। এরপর হলো সুপার কিংডম 2 এ রয়েছে ইউক্যারিওটা মানে হলো প্রকৃত কোষী, অর্থাৎ এই সকল প্রাণীদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। সুগঠিত নিউক্লিয়াস বলতে শিক্ষার্থীরা কি বোঝায়? অর্থাৎ নিউক্লিয়াসের যে চারটি উপাদান বা যে কয়টি উপাদান থাকার কথা ছিল সবগুলো উপাদান এখানে বিদ্যমান রয়েছে, বিধায় এদেরকে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী প্রাণী বলে। এখন আমরা জানবো সুপার কিংডম 1 এর প্রোক্যারিওটা সুপার কিংডম 1 এর রাজ্য হলো একটি, সেই রাজ্যটি হলো মনেরা। তাহলে একটি রাজ্য। আর ইউক্যারিওটা বা সুপার কিংডম 2 এর রাজ্য হলো চারটি, বাকি চারটি হলো এর রাজ্য 2 হলো প্রোটিস্টা, রাজ্য 3 হলো ফাঞ্জাই, রাজ্য 4 হলো প্লান্টি, আর রাজ্য 5 হলো অ্যানিমেলিয়া। তাহলে আমরা প্রথমে রাজ্য 1 মনেরা সম্পর্কে জানবো। এই পর্বের প্রাণীরা সাধারণত এককোষী হয়
এই পর্বের প্রাণীরা সাধারণত এককোষী কলোনিয়াল ফিলামেন্টাস হয়ে থাকে, ফিলামেন্টাস ধরনের হয়ে থাকে। এদের নিউক্লিয়াস, কোষে যে নিউক্লিয়াস থাকে সেটি সুগঠিত থাকে না, বিধায় এদেরকে প্রোক্যারিওটা বা আদিকোষী বলা হয়। এই পর্বের প্রাণীদের, এই রাজ্যের প্রাণীদের উদাহরণ হলো নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, এরপরে রয়েছে আমাদের রাজ্য 2, এটি হলো ইউক্যারিওটা পর্বের অন্তর্ভুক্ত। তার মানে এই রাজ্য 2 এর প্রোটিস্টা পর্বের প্রাণীদের নিউক্লিয়াস সুগঠিত থাকে, এরা এককোষী বা বহুকোষী হয়ে থাকে, এদের দেহকোষে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে। এরা একক কলোনিয়াল বা এরা একক থাকে বা ফিলামেন্টাস বা কলোনিয়াল হয়ে থাকে। এদের উদাহরণ হলো এরা এককোষী বা বহুকোষী হতে পারে। এককোষী কোষ, এক ধরনের কোষ রয়েছে সেটা হলো অ্যামিবা, যেটা তোমরা পূর্ববর্তী ক্লাসেও তোমরা জেনেছো, তোমাদের 8ম শ্রেণীতে ছিল। তাহলে অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা পর্বের রাজ্যের অন্তর্ভুক্ত। এখন আমরা জানবো রাজ্য 3 ফাঞ্জাই পর্ব। তাহলে রাজ্য 3 এই পর্বের প্রাণীরা সাধারণত স্থলজ এবং মৃতজীবী হয়ে থাকে। এরা এককোষী বা বহুকোষী নিউক্লিয়াস যুক্ত থাকে, এদের নিউক্লিয়াস থাকে, এরা এককোষী বা বহুকোষী হয়ে থাকে। এরা সাধারণত স্থলজ, তারপর মৃতজীবী হয়ে থাকে, ওরা মৃতজীবী। তারপরে এদের উদাহরণ হলো ইস্ট। এখন আমরা জানবো রাজ্য 4 প্লান্টি। তাহলে এই পর্বের প্রাণীরা সাধারণত, এই পর্বের প্রাণীদের নিউক্লিয়াস সুগঠিত থাকে, তবে এই পর্বের প্লান্টি রাজ্যের প্রাণীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই রাজ্যের প্রাণীরা সালোকসংশ্লেষণ এর মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। অর্থাৎ সালোকসংশ্লেষণকারী উদ্ভিদরা হলো এই রাজ্যের অন্তর্ভুক্ত। অর্থাৎ একমাত্র প্লান্টি পর্বের রাজ্যের উদ্ভিদরা নিজেদের খাদ্য সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এই পর্বের এই রাজ্যের প্রাণী উদাহরণ হলো কাঁঠাল গাছ। এখন আমরা জানবো রাজ্য 5 অ্যানিমিলিয়া পর্বের প্রাণীদের। অ্যানিমিলিয়া হলো রাজ্য 5 অ্যানিমিলিয়া পর্বের প্রাণীদেরও সুগঠিত নিউক্লিয়াস থাকে, তবে এদের দেহে কোনো কোষ গহ্বর বা কোষ প্রাচীর নেই, এদের নিউক্লিয়াসটি সুগঠিত থাকে। তবে এই রাজ্যের প্রাণীদের উদাহরণ হলো এখানে প্রোটোজোয়া পর্বের প্রাণী ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী, প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী এই রাজ্যের অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই জীবজগতের শ্রেণীবিন্যাসটি তোমরা বুঝতে পেরেছো যে জীবজগতে যে 2টি সুপার কিংডম ভাগ করা হয়েছে, আবার 2টি সুপার কিংডমের অন্তর্গত রয়েছে 5টি রাজ্য। এই 5টি রাজ্য সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।